গল্প বন্ধ্যানারীর কোলে আলোর ছটা। পর্ব ৫। লেখিকা আমাতুর রবতা সুনিম। গোধূলির শেষ লগ্নে আকাশের চিত্র এক এক রঙে মেতে ওঠে। কখনো হলুদ, কখনো কমলা রঙে নীলিমা সেজে থাকে। বিশাল আকাশের নিচে পাখিরা নিজেদের গন্তব্যে দল বেঁধে কিচিরমিচির করতে করতে তাদের নীড়ে পৌঁছে যায়। খালি পেটে বের হয়, ভরা পেটে ফিরে আসে। ডানা ঝাপটে উড়ে উড়ে কতগুলো চড়ুই পাখি চলে গেল তাদের বাসস্থানে। মসজিদের মিনার থেকে আজান ভেসে আসছে। খন্দকার বাড়ি থেকে ৩জন পুরুষ জামাত ধরার জন্য বেরিয়ে গেছে। পথে দেখা হলো তামান্নার মেয়ে এলিসার সাথে। বড় ভাই একরামের সাথে নানুর বাসায় যাচ্ছে। নানা ভাই, নামাজ পড়তে যাও? মোবারক খন্দকার হাসি দিয়ে বললেন, হ্যাঁ, নামাজে যাই। তুমি আমাদের বাসায় যাবে? হুম। এলিসা ডাক দিলেই কালো মামা। উসামা সুন্দর একখান হাসি উপহার দিয়ে ভাগ্নিকে আদর করে চলে যাচ্ছিল। হাঁটা থামিয়ে পিছনে ফিরে একরামের কান মলে ধরল। মামা, কান ধরলে কেন? ঠিক মতো নামাজ পড়িস না কেন? পড়ব, কান ছেড়ে দাও। উসামার বাবা মোশাররফ খন্দকার বললেন, এখন থেকে নিয়মিত নামাজ না পড়লে আমিও আসমানের মতো তোর কান ধরে রাখব। মোবারক খন্দকার এলিসাকে বাসায় ঢুকিয়ে সবার সাথে মসজিদে প্রবেশ করেছে। সবাই একসাথে নামাজ আদায় করে আবার বাসায় এসেছে। ইসমা পাস্তা রান্না করেছে। তাহিয়া খাতুন একটু পায়েস বানিয়েছে। বিয়ের দিন পায়েস খেয়ে ইসমার শ্বশুরের নাকি ভীষণ মজা লেগেছে। সেই কথা আজ নাস্তার টেবিলে মোশাররফ খন্দকার বলেছিল। তাই তাহিয়া খাতুন সন্ধ্যার নাস্তায় পায়েস বানিয়েছে। মানজিয়া খানম কপট রাগ দেখিয়ে বললেন, বেয়ান, আপনি পারেন ও বটে। দুলাভাই কথায় কথায় বলেছে পায়েস মজা হয়েছে, তাই বলে আপনার রান্না ঘরে আসতে হবে। তাহিয়া খাতুন হাসি টেনে বললেন, আপনারা তো আমাকে বাড়ি যেতে দেন না। আমি কাজের মানুষ, কাজ ছাড়া তো বোন ভালো লাগে না। বাড়ি থাকলে কত কাজ করতে হতো। এখানে একটুও কাজ না করলে আমার ভালো লাগবে না আপা। মালিহা খানম রান্নাঘরে ঢুকে সবার জন্য বাটিতে নুডলস বাড়তে বাড়তে বললেন, ইসমা, তুমি বসো। বেয়ান আর কোনো কথা নয়, সোজা খেতে বসেন। ড্রয়িং রুমে সবাই খেতে বসেছে। মালিহা খানম ইসমার হাতে নাস্তার বাটি এমনভাবে তুলে দিল যেমন ভাবে তুলি টুসিকে দিয়েছে। মালিহা খানমের প্রতিটা কথা কাজে মমতা ছড়িয়ে পড়ে ইসমার প্রতি। ইসমা মাঝে মাঝে অবাক হয় শাশুড়ির ব্যবহারে। জরিনার সাথে মিলাতে গেলে আকাশ পাতাল তফাত হবে। তামান্নার বাকি দুজন বাচ্চা এনিফা, এমরান, তারাও এসেছে। এনিফা মামার পাশে বসতে বসতে বলল, কালো মামা, তুমি আমাদের বাসায় মামিকে নিয়ে যাও না কেন? যাব মামা। কি খাওয়াবে আমরা গেলে? মামি যা খেতে চায় তাই খাওয়াবো। আমাকে কিছু খাওয়াবে না? তুমিও তো খাবে। আজ তোমাদের পড়াশোনা কোথায় মামা? আজ পড়ালেখা ছুটি। আম্মু আজ ছুটি দিয়েছে। বাবা অফিস থেকে আসলে আমরা একটু ঘুরতে যাব। এনিফা একটু ভাবুক হয়ে বলল, আচ্ছা কালো মামা, মামির গালে এটা কিসের দাগ? ছোট্ট এনিফা সবে মাত্র প্রথম শ্রেণীতে পড়ে। সে অবুঝের মতো এক অদ্ভুত প্রশ্ন করে বসেছে। এদিকে ইসমার হাসি খুশি মুখ মুহূর্তেই মলিন হয়ে যায়। সবার মাঝে লজ্জা পাচ্ছে। ঘরের বাতাসও যেন ভারী হয়ে উঠল। তাহিয়া খাতুনের চোখ টলমল করছে। তার মনে হয়ে গেছে রাহাত কিভাবে ঘুষি নিয়ে এগিয়ে এসেছিল। মেয়েকে বাঁচাতে ধরতে গিয়ে রাহাতের আংটির আঁচড় লেগে সারাজীবনের মতো এই দাগ তৈরি হয়ে গেছে। তাহিয়া খাতুনের বুক কামড় দিয়ে উঠেছে। সেদিন যদি তাহিয়া খাতুন না থাকতো তবে কি হতো? ইসমাকে হয়তো রাহাত রাগের মাথায় মেরাই ফেলত। আর না হয় আরও বড় বিভৎস ঘটা ঘটিয়ে ফেলত। উসামা খন্দকার ভাগ্নিকে কোলে বসিয়ে ছোট ছোট চুলগুলোতে হাত বুলিয়ে নরম স্বরে বলল, মামনি, তোমার মনে আছে একবার তোমার এমরান ভাইয়া পড়ে গিয়ে থুতনিতে কেটে গিয়েছিল, তোমার কি সেই কথা মনে আছে? একরাম সোফা থেকে লাফিয়ে উঠে বলল, মনে আছে, এমরানের অনেক ব্লাড লস হয়েছিল। আম্মু কত কান্না করেছে। বাবা অফিসে ছিল। মামা কোলে করে এমরানকে হসপিটালে নিয়ে গেছে। এমরান থুতনিতে হাত রেখে বলল, আমার তো এখনো দাগ রয়ে গেছে। এনিফা উপর নিচ মাথা নাড়িয়ে বলল, আমার একটু একটু মনে পড়ছে। উসামা খন্দকার মৃদু হেসে বলল, তোমার ভাইয়া যেমন পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তোমার মামিও পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তখন দাগ হয়ে গেছে। বুঝতে পেরেছ আমার ছোট মা? এনিফা দুই গালে হাত রেখে বলল, ওহ। উসামা নিজের রুমে যেতে যেতে বোনকে উদ্দেশ্য করে বলল, তুলি, আমার রুমে আসো। তুলি ভাইয়ের কাছ গিয়ে দাঁড়ালো। টুসি কোথায়? ভাইয়া টুসি তামান্না আপুর সাথে। আপু আজ এত দেরি করছে কেন হসপিটাল থেকে আসতে? আপু একটা কাজে গেছে ভাইয়া। সাথে দুলাভাই আর টুসি আছে।
তোমার পড়াশোনা কেমন চলছে তুলি? চলছে ভালোই। শুধু ভালো বললে হবে না তুলি। মেডিকেলে টিকতে হলে পরিশ্রম আরও বাড়াতে হবে। তোমার জন্য কিছু বই এনেছি। পরিশ্রম বলতে জান কুরবান করার কথা বলিনি, শুধু বলেছি আরেকটু মনোযোগী হও। মাথায় থাকবে ভাইয়া। যা দরকার হয় বাবাকে জানাবে। কাকু তো আছেই। আপুর সাহায্য নিবে মাঝে মাঝে। আমি যেখানেই থাকি তোমরা দুজনে আমার কাছে যে কোনো প্রয়োজনে কল করবে। রাত হোক দিন হোক। তুলি ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বলল, এবারেও কি অনেক দিন পর বাড়ি ফিরবে? আমার প্রফেশনই এমন বোন। মন খারাপ করে না, সুযোগ মিললে তাড়াতাড়ি আসব। তোমার ভাবিকে বলো আসতে। আধার রাতের জ্যোৎস্নায় মন মাতানো শীতল বাতাসে একটা ঘ্রাণ ভেসে আসছে ধীরে ধীরে। উসামা খন্দকার বারান্দায় দাঁড়িয়ে নাসারন্ধ্র টেনে নিল সেই মোহনীয় ঘ্রাণ। টিমটিম চাঁদের আলো বারান্দার গ্রিল ভেদ করে ভিতরে ঢুকে এসেছে। মৃদু আলো আধারের মাঝে সেই ঘ্রাণ মিলিয়ে গেল। মেজরের সামনে দাঁড়িয়েছে তার নরম মনের রমণী। এই নরমিয়াত রমণী এখন মেজরের গোপন ঘরে বাস করে। মেজর ক্রমে ক্রমে ধাবিত হয়ে গেছে এই ইসমা খাতুনের উপর। গায়ে তার সাদা জর্জেট কাপড়ের 3 পিস। গোলগাল মুখে উড়োনা পেঁচিয়ে হাজির হয়েছে। নরম নরম চাহনি তার। চাঁদের এক ফালি আলো ঠিকরে পড়ছে সাদা জামা পরা ইসমার উপরে। মেজর ডান হাতে উড়োনা সরিয়ে হাত গলিয়ে দিল চুলের ভাঁজে। প্রথমবারের মতো ললাটে চুমু এঁকে দিল। ডান হাতের আঙ্গুল ধীরে ধীরে চুলের গোড়ায় স্পর্শ করল। মেজর আরেকটা চুমু দিল গালের কাটা দাগে। এই দম্পতির উপর হয়তো অঝোর ধারায় রহমত বর্ষিত হচ্ছে। যেখানে প্রকৃত শান্তি সেখানেই তো রহমত। মায়া মায়া চোখে মেজর গাঢ় চাহনি নিক্ষেপ করল মায়াবতী মেয়েটার উপর। এত মায়া কোথা থেকে আসে উসামা খন্দকার জানে না। বারান্দার লাল পর্দা বাতাসের দোলায় দুলে উঠল। আরেকটু জোরে বাতাস আসলো। এই বাতাসের ঝাপটায় লাল পর্দার নিচের অংশ উড়ে গিয়ে পড়ল ইসমার উপর। দণ্ডায়মান ইসমা নিজের হাত দিয়ে পর্দা সরানোর আগেই মেজর হাত দিয়ে পর্দা নিচে নামিয়ে দিল। কিছু চুল মুখের সামনে পড়ে আছে। একটা কোমলমতি মুখ বের হয়ে আসলো পর্দাটা সরানোর সাথে সাথে। কিছু সেকেন্ডের ব্যতিক্রমে খাতুনের চেহারায় এত গ্লো করছে কি করে? একটু আগেই তো দেখল, তখন তো এমন জৌলুসতা ধরা পড়েনি। নাকি মেজরের চোখেই উল্টাপাল্টা দেখে কে জানে। মেজর শব্দ করে আরেকটা চুমু দিল অপর গালে। ইসমা থম মেরে দাঁড়িয়ে আছে। চোখের বড় বড় পাপড়ি নাড়িয়ে নাড়িয়ে দেখে যাচ্ছে সুঠাম দেহের অধিকারী মেজর স্বামী ও তার কাজকর্ম। এই খাতুন, এই খাতুন। থতমত খেয়ে ইসমা বলল, জি জি। তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে মনে হচ্ছে। ক্যাপ্টেনের রোগ আমার উপর ট্রান্সফার হয়েছে। মনে হচ্ছে কষ্ট হবে? বোকা প্রশ্ন করল ইসমা। হ্যাঁ মনেই তো হচ্ছে। ক্যাপ্টেন ও বাড়ি যাওয়ার জন্য ছটফট করে। শুধু ক্যাপ্টেন নয়, সবাই এমন করে। তোমাকে দূরে রাখবো না। কোয়ার্টারে নিয়ে যাব তোমাকে। গালে হাত দিয়ে কিছু বলতে নিবে তখনই এক পবিত্র ধ্বনি কানে আসলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মেজর কথা গুটিয়ে নিল। ঠোঁট নাড়িয়ে কি জানি বলছে। হাত দিয়ে স্ত্রীকে বেষ্টনী করে রেখেছে। আপনি কি পড়লেন? আজানের জবাব নিয়েছি। আজানের শেষে আরেকটা দোয়া আছে, সেটা পড়েছি। এই দোয়ার অনেক ফজিলত। আমি পারি না, আমাকে শিখিয়ে দিবেন? অবশ্যই শিখাবো। তুমি শিখতে চাও? হ্যাঁ শিখতে চাই। ছোটবেলায় মক্তবে গিয়েছি। তবে এত কিছু শিখা হয়নি। আপনি তো অনেক কিছু জানেন। আমি বেশি কিছু জানি না, টুকটাক জানি। এই ইসমা খাতুন। ইসমা আশ্চর্যিত। মেজরের হয়েছে কি? কেমন করে জানি ডাকছে। মনে হচ্ছে অনেক দিন পর মন খুলে প্রাণবন্ধ হয়ে কথা বলছে। সাথে কিছুটা বিমোহিত করার টেকনিক তো রয়েছেই। জি বলুন। চাঁদের আলো পড়লে এই মুখমণ্ডল এত স্নিগ্ধ দেখায় কেন? শাহাদাত আঙ্গুল দিয়ে নাকে টোকা মেরে চলে গেছে নামাজে, উত্তর না শুনেই। মেজর বের হচ্ছে আর তামান্না টুসি ভিতরে ঢুকছে। এই ব্ল্যাক ডায়মন্ড। কি বলবে আপু? বাসায় দেরিতে আসবি। কেন? কাজ আছে তাই। বিড়বিড় করে উসামা বলল, দুদিন পর চলে যাব, আর এখন বলছে বাসায় দেরিতে আসতে। নামাজ না হলে মিনি কেয়ামত হয়ে গেলেও ঘর থেকে বের হতাম না। সালাত শেষ করেই ফুটটুস করে রুমে ঢুকে যাব। তুলতুলে একটা বউ এনে দিয়ে এখন বলে এই ব্ল্যাক ডায়মন্ড বাসায় দেরিতে আসবি। আল্লাহ, এই অবিচার তুমি সইবে না আল্লাহ। আমি এক বোকা খাতুনের জামাই। এই মেয়ে বোকা হলেও আমাকে কি করছে তুমিই জানো। রাহাতকে খুঁজতে খুঁজতে জরিনা আম বাগানে এসে দেখে লম্বা হয়ে রাহাত মাচায় শুয়ে আছে।
পাশে কতগুলো পুরা সিগারেটের শেষ বিন্দু পড়ে আছে। আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ অবস্থায়। ছেলের এমন নাজেহাল অবস্থা দেখে জরিনার বুক কামড়ে ধরেছে। মাতৃসত্তা হু হু করে জেগে উঠেছে। রাহাতের পাশে বসে ডাক দিল, বাজান ভাত খাইতি না? বিষ দেও মা, খাইয়া মইরা থাকি। জরিনা হাউমাউ করে কেঁদে ফেলল। রাতের নিরিবিলি পরিবেশে জরিনার কান্না যেন ভুতুরে আওয়াজে রূপান্তর হয়েছে। হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে জরিনা ছেলেকে ধরে বলল, বাজান কি কইতাচ্ছ? ঠিক কইতাছি গো মা, আমার সব শেষ, আমার কিছুই নাই। আমার ইসমা নাই। জরিনা মুখ চেপে কাঁদছে। রাহাত বাড়ি ফিরল কি ফিরল না এ নিয়ে সুমির কোনো মাথা ব্যথা নেই। খাওয়া দাওয়ার ব্যাপারেও একই অবস্থা। আম্মা, তুমি না কইছিলা সন্তান হইল বংশের বাতি, বংশের প্রদীপ। সন্তান সন্তান কইরা আমার জীবনের প্রদীপ এক্কেবারে নিভে গেল। রাহাতের কথার ধরন পাল্টে গেছে। ইসমার মতো শুদ্ধ করে বলা বলছে এখন। জানো মা, সন্তান সবার পেট থেকে বের হলেই জন্মগতভাবে আদর্শ হয়ে ওঠে না। একজন আদর্শ মায়েরও দরকার হয়। সুমি আদর্শ বউ না, আদর্শ মাও না। আদর্শ মা হতে পারত ইসমা। আমাকে তোমরা অনেক তাড়াহুড়া করে সুমির সাথে বিয়েটা করিয়ে দিলে। আর কিছু বছর অপেক্ষা করলে কি হতো? ওই পাড়ার জয়নালের বউয়ের 12 বছর পরে ছেলে হইছে। আমার আর ইসমার হয়তো আরো বছর খানেক পরে বাচ্চা হইত। কি করলাম আম্মা, কি করলাম আমি? জরিনার মুখে তালাবদ্ধ। ইসমার শেষ কথা মনে পড়ছে। যাওয়ার সময় ইসমা বলেছিল, আমার কথা আপনার একদিন হলেও মনে পড়বে। জরিনার পলকে পলকে ইসমার কথা মনে পড়ে। ইসমা থাকাকালীন সময়ে জরিনার উপর এত চাপ পড়ত না। এখন রান্নাঘরে পাতা ঠেলে রান্না করতে হয়। সুমি মন চাইলে কাটাকাটি করে দেয়, না চাইলে নাই। জরিনা চোখের পানি মুছে রাহাতকে নিয়ে বাড়ি গেল। ইসমার কষ্ট, দীর্ঘশ্বাস আর অন্তরের বদদোয়া লেগেছে। ইসমা চলে গেছে বেশি দিন হয়নি। এর মাঝেই রাহাতের পরিবারে শান্তির দুর্ভিক্ষ লেগেছে। আজ ইসমা ইসমা করে জান দিলে কি হবে? ইসমা যখন মাটি কামড়ে ছিল তখন মেয়েটার কলিজায় আঘাত দিতে দিতে শেষ করেছে। ইসমা তার কাঙ্ক্ষিত জায়গায় আছে। এক শান্তিপূর্ণ পরিবার পরিবেশ পেয়েছে। সাথে পেয়েছে এক সাহসী সৎ চরিত্রবান পুরুষ। তামান্নার স্বামী আরিফ উসামা খন্দকারকে ধরে বেঁধে মসজিদ থেকে বের করে তাদের বাসায় নিয়ে গেছে। তামান্না বলে দিয়েছে উসামাকে ঘন্টা দুয়েকের জন্য আটকে রাখতে। আরিফ করল ও তাই। মেজর ক্ষণে ক্ষণে বের হতে চাইছে। একরাম, এমরান, এলিসা, এনিফা কালো মামার সাথে কথা বলে পার করে দিল অনেকটা সময়। এনিফার ভীষণ মন খারাপ। আম্মু বলেছে ঘুরতে নিয়ে যাবে, অথচ নানুর বাসায় গিয়ে বসে আছে। ওই বাড়ি থেকে তামান্না আরিফকে কল করে বলল, ব্ল্যাক ডায়মন্ডকে ছেড়ে দিতে। উসামা ছাড়া পেয়ে এক প্রকার লাফিয়ে দরজায় গেল। মন টিকছে না এখানে। আরিফ ডেকে বলল, মেজর শালা বাবু আজ তোমার পকেট ফাঁকা করবে। এনিফা মামার সাথে ছুটল। তামান্না উসামাকে দেখেই পথ আটকে দাঁড়িয়েছে। মেজর ভ্রু কুচকে তাকিয়ে আছে। বর্ডার গার্ডের মতো দাঁড়িয়েছ কেন? ইসমাকে হুড়পড়ির মতো সাজিয়ে বসিয়ে রেখেছি তোর রুমে। তো কি হয়েছে? আমাদের পারিশ্রমিক চাই। আমি তুলি টুসি তিনজনকে, বেশি না 50,000 দিলেই হবে। আমি মেজর না, টাকা ধরার গাছের প্রহরী। যখন টাকা চাইবে তখনই গাছ থেকে টাকা ছিঁড়ে তোমার হাতে দিব। তামান্না খেকিয়ে বলল, তোর কাছ থেকে আমরা কবে টাকা চেয়েছি? এই আজকে চাইলে? কোনো কথা হবে না এনিফা, তোমার মামিকে নিয়ে চলো আমাদের বাসায়। ও একা একা ঘুমাবে। তুই সেনা নিবাসে চলে যাওয়ার পর ইসমা এই বাড়িতে আসবে। এনিফা মামির কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই উসামা ধপ করে এনিফাকে কোলে তুলে নিল। আমার সাথে এমন করছো কেন আপু? যাও এবার রেশন তুলে তোমার বাসায় পাঠিয়ে দিব। তোর রেশনের গোষ্ঠী কিলাই আমি। টাকা বের করো চান্দু। মালিহা খানম সম্পূর্ণ কথা না জেনেই এগিয়ে এসে বলল, আমার কালো মানিককে তোরা বিরক্ত করছিস কেন? তোমার কালো মানিককে বলো আমাদের টাকা আমাদেরকে বুঝিয়ে দিতে। কিসের টাকা? আমাকে বল, আমি দিয়ে দেই। উফ খালামনি শরত। মোবারক খন্দকার হাতে বই নিয়ে হেঁটে এসে বড় বড় চোখ করে বলল, তামান্না তুলি টুসি যদি টাকা পায় আমি কেন পাবো না? আমিও টাকা চাই। মোশাররফ খন্দকার ও টাকার ভাগ চাইছে। অথচ দুই ভাই জানেই না কিসের টাকার জন্য উসামাকে আটকে রেখেছে। এই আসমান টাকা দিয়ে দে। আমাদের কেউ দিতে হবে। আমরা কি নদীর জলে ভেসে এসেছি নাকি? মোবারক খন্দকার ও বড় ভাইয়ের সাথে সুর তুলে বলল, হ্যাঁ টাকা দিয়ে দে তাড়াতাড়ি।
আসমানের টাকা অনেক দিন হলো পেটে পড়ে না। এত ভালো মানুষ হয়ে থাকতে পারবো না বাপু। তামান্না মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তারা একটু মজা করতে চেয়েছে, বাবা চাচা বাম হাত ঢুকিয়ে সব এলোমেলো করে দিচ্ছে। মানজিয়া খানম কটমট করে স্বামীকে বলল, উপন্যাস পড়ে দিন কাটিয়ে দেয় সেই লোক এসেছে ছেলে মেয়েদের সাথে পাল্লা ধরে টাকা দাবি করতে। স্ত্রীর ঠ্যাডানি শুনে মোবারক সাহেব ভোতা মুখে চলে গেছে। মানজিয়া খানম বড় বোনের উদ্দেশ্যে বলে গেল, আপা তোমার জামাইকে এখান থেকে নিয়ে যাও। বাবা চাচা চলে গেলেও তামান্না হাল ছাড়ছে না। তুলি টুসি এতক্ষণ দূরে ছিল। তামান্নার হাতের ইশারায় কাছে এসেছে। এনিফাকে কোলে নিয়ে মেজর দরজার সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা টাকা দিব, তবে টাকার মান কমাও। 1 টাকাও কমানো যাবে না। আপু তুমি এত নির্দয় হলে কি করে? টাকা দিবি নাকি ইসমাকে নিয়ে যাব? মেজর বিড়বিড় করে বলল, কি এক হুমকি দিচ্ছে? বন্দুকের হুমকি? ও তো এত ভয় পাই নাট। এই কি বলছিস? মেজর ফোন বের করে তামান্নার স্বামীর কাছে কল করল। কি শালা বাবু? আপু তো আমার উপর জুলুম করছে দুলাভাই। আরে মিয়া কিছু টাকা দিয়ে ভাগিয়ে দাও। তোমার ঘরে ফুল দিয়ে সাজিয়েছে। আমি ওদেরকে ফুল কিনে দিয়েছি। ছি ছি, এসব কি বলছেন আরিফ ভাই? ফলু টুল দিয়ে সাজাতে বলল কে? তোমার বোনের মাথায় শুধু শয়তানি বুদ্ধি কিলবিল করে। তার টাকার দরকার হয়েছে। লাগবে 20,000। আমি দিয়েছি, সেটাও নিয়েছে, এখন আবার তোমাকে ধরেছে। এমনই ওরা দুষ্টুমি করছে। 1,000 টাকা দিয়ে বিদায় করে দাও। এলিসা ঘ্যান ঘ্যান করছে সেখানে যাওয়ার জন্য। কি বলছিস তোরা? ঝাড়ি দিয়ে তামান্না জিজ্ঞেস করল। আমাকে রুমে যেতে দাও। কার্ড তোমাদের হাতে তুলে দিব। তামান্না সন্দেহী গলায় বলল, যা বলছিস তার খেলাফ যেন না হয়। হবে না। ঠিক আছে যা। তামান্না সাইডে দাঁড়িয়ে আবার দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। হাসি দিয়ে বলল, একটু কাজ আছে। অতঃপর তুলিকে ডেকে লাল পাতলা উড়োনা ইসমার মাথায় দিয়ে দাঁত বের হাসি দিয়ে বলল, ব্ল্যাক ডায়মন্ড আজ তোমাকে দেখে ফিদা হয়ে যাবে। বলেই তাড়াতাড়ি বের হয়ে আসলো। যা এবার কার্ড বের করে দে। উসামা খন্দকার কার্ড ছোট বোন তুলির হাতে দিয়ে বলল, যাও যত খুশি খরচ করো। আমার পক্ষ থেকে তোমাদের ট্রিট দিলাম। তামান্না এনিফার হাত ধরে যেতে যেতে বলল, বেশি খরচ করব না রে ব্ল্যাক ডায়মন্ড। তোর বউকে পরি বানিয়ে দিয়েছি। পুরো কার্ড খরচ করে ফেললে ও আমাদের পারিশ্রমিক পুষিয়ে যাবে। তাহিয়া খাতুনকে গেস্ট রুমগুলোর সবচেয়ে ভালো রুমে দেওয়া হয়েছে। এনিফা আজও তাকে টেনেটুনে তাদের বাসায় নিয়ে গেছে। তুলি আর টুসি দিতে চায়নি। তারা ভেবেছে আজ তাহিয়া খাতুনের সাথে থাকবে। কিন্তু এনিফা আর তার মা ঠিক জোরাজুরি করে নিয়ে গেছে। সেন্টার টেবিলে খাবার রাখা। মেজর ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে গামছা দিয়ে মুছতে মুছতে ফোনে কথা বলছে। মেজর উসামা খন্দকার স্পিকিং। স্যার, আপনি ক্যাপ্টেন রিয়াদকে সিলেক্ট করতে নিষেধ করেছেন? হ্যাঁ। ক্যাপ্টেনের জায়গায় আমি যাব। কিছু মাস আগে ক্যাপ্টেন আহত হয়েছে। তাই সে না গেলেই ভালো হবে। ওকে স্যার। ফোন রেখে মেজর ভাতের প্লেট হাতে উঠিয়ে নিল। আলতো হাতে ফিনফিনে পাতলা ঘোমটা ফেলে দিল। ইসমা রাখি দয় নিচের দিকে অবনত। প্রথম লোকমা স্ত্রীর মুখে উঠিয়ে দিল। কোনো বাক্যব্যয় ছাড়া দুজনের খাওয়া শেষ হল। উসামা প্রতিটা লোকমা খাতুনের মুখে উঠিয়ে দিয়েছে খুব যত্ন করে। ইসমার গায়ে গাঢ় নীল রঙের লেহেঙ্গা। তামান্না অনলাইনে অর্ডার করেছে ইসমার জন্য। তুলি টুসি তামান্না তিনজন পছন্দ করে এই লেহেঙ্গা নির্ধারণ করেছে। ঘর জুড়ে লাল গোলাপ, রজনীগন্ধা, জারজেবা ফুলের আধিপত্য। সেই সাথে আছে আরও হরেক রকম ফুলের সমাহার। নীলপরি বসে আছে মেজরের রুমে। সেদিন এই রুম যেমন করে সাজিয়েছিল আজকে তার চেয়ে আরও স্পেশাল করে সাজিয়েছে। আরিফ একজন লোক ঠিক করে দিয়েছে, সেই লোক ফুল দিয়ে ডিজাইন করেছে মেজর উসামা খন্দকারের ঘর। তামান্না 2 দিন আগে তুলি টুসি দুজনের সাথে পরামর্শ করে আজকের এই আয়োজন করেছে। মেজরের চোখ ঘুরে ফিরে তার বধূর দিকেই বারে বারে ফিরছে। পুষ্প রাজির সৌরভ মৌ মৌ করছে। মেজর ধপাস করে ইসমার পাশে গা এলিয়ে দিয়ে ছন্দে ছন্দে কবিতার মতো গাইল। তুমি ছিলে আমার ভাগ্যে, এসেছ ঠিক টাইমে। যে তোমার হাত ছেড়েছে সে থাকবে হতাশার সাগরে। তুমি আমি থাকব সুখে আনন্দে। রয়ে যাবে এই বুকে আগলে থেকে। খাতুন তুমি জাদু জানো। ধীরে ধীরে গভীর মায় জড়িয়ে যাচ্ছি। এর কারণ তুমি বলতে পারো? তুমি হাসলে মুক্ত গড়িয়ে পড়ে। তোমার কথায় দুতি ছড়িয়ে পড়ে। কুড়িয়ে পেয়েছি বকুল ফুল, সেই বকুল ঝরে গেছে, ঝেড়ে ফেলেছে কেউ।
আমি আজলা ভরে উঠিয়েছি। বকুলের ঘ্রাণ, বকুলের সৌন্দর্য কেবল আমার জন্যই বরাদ্দ। সূর্যের নরম রশ্মি জানালার পর্দা ভেদ করে ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। এই নরম রোদ গায়ে পড়লে চামড়া ঝলসে যায় না। বরং সময়টা শীতকাল হলে আরাম লাগে। তবে এখন শীত নয়। মেজরের রুমে এক ফালি রোদ উকি মেরে আছে। একটু রোদের ঝলক ইসমার গালে এসে পড়ল। এখন সকাল 7টা বাজে। ইসমার চুলগুলো সব বালিশের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। উসামা খন্দকারের চক্ষু মন শীতল হয়ে এলো প্রিয়তমার সকালের স্নিগ্ধ মুখখানি পরিদর্শন করে। এত সুন্দর লাগে কেন এই চেহারা? মেজরের এক হাতের বাহুতে মাথা রেখে শুয়ে আছে তার প্রাণপ্রিয়া। ডান হাত দিয়ে স্বামীর গেঞ্জির এক অংশ আঁকড়ে ধরে আছে। ইসমা জানেই না এক জোড়া চোখ তার ঘুমন্ত মুখ দেখে যাচ্ছে তৃপ্তি নিয়ে। সেই চোখে ইসমার জন্য গভীর মায়া, না বলা ভালোবাসা আর আত্মবিশ্বাসের কেন্দ্র। ফোনের আওয়াজে পিটপিট করে চোখ মেলে তাকালো ইসমা। মেজর উসামা হাত বাড়িয়ে ফোন হাতে নিয়ে রিসিভ করল। জিয়াফত আলী, সকাল সকাল কেন বিরক্ত করছো? কতবার বললাম লিয়াকত আলী বলবে। জিয়াফত আলী বলো কেন? মানুষ মারা যাওয়ার 4 দিন পর বা 40 দিন পর যেই আয়োজন করে ওইটাকে মানুষজন জেফত বলে। কিন্তু মূলত শব্দটা জিয়াফত। তোমার মৃত্যুর পর আমি নিজের চোখে তোমার জিয়াফত দেখব, তাই জিয়াফত বলি। বুঝাতে পারলাম? এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন কথা বলো? স্ত্রীর সাথেও এভাবে কথা বলো? স্ত্রীর সাথে কিভাবে কথা বলি এইসব শুনতে সকাল সকাল ঘ্যান ঘ্যান শুরু করেছেন? একবার তুমি বলো, আরেকবার আপনি বলো। তোমার কথা এমন কেন মেজর? কল কাটেন। আজকে চলে যাব, বিরক্ত করবেন না। একটা সেকেন্ডও গুরুত্বপূর্ণ। কল কেটে ফোন যথাযথ জায়গায় রেখে ঝট করে দাঁড়িয়ে গেল। ফিরে আসলো বারান্দা থেকে গামছা নিয়ে। শুকনা গামছা দিয়ে ইসমার চুলের আগা ভালো করে মুছে দিল। চুলের আগায় পানি জমে থাকে কেন? জানি না। সবসময় চুলের আগায় পানি জমে থাকে, অথচ চুলের গোড়া শুকিয়ে যায়। ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে আধভেজা চুল আছড়ে দিল যত্ন করে। তুলি আর টুসির চুল আছড়ে দিতাম মাঝে মধ্যে। ওরা চুল কাকের বাসার মতো করে রাখত। মা শুধু রাগারাগি করত ওদের চুল দেখে। তাই আমি অথবা খালাম্নি বা আপু চিরুনি করে দিতাম। আমার মনে আছে একবার মা টুসিকে মারতে নিচ্ছিল চুলের বেহাল দশা দেখে। পরে বাবা তেল দিয়েছে। টুসির মাথার চারপাশে তেল চুপচুপ হয়ে গড়িয়ে পড়েছে। কথা বলতে বলতে চুলগুলো আঁচড়ানো শেষ। তারপর গেঞ্জি পাল্টিয়ে গায়ে পোলোটি শার্ট জড়িয়ে বের হতে গিয়েও ফিরে তাকালো। আমি বাইরে যাচ্ছি। তোমার কিছু লাগবে? না, কিছু লাগবে না। নাস্তা করে যান। হ্যাঁ, নাস্তা করে গেলেই ভালো হবে। আসতে দেরি হতে পারে। তোমাকে এমন দেখাচ্ছে কেন খাতুন? ইসমা আমতা আমতা করে বলল, আমার উঠতে দেরি হয়ে গেছে। যদি সবাই অন্য রকম কিছু মনে করে? বাড়ির বউ তো তাড়াতাড়ি উঠতে হয়। দেয়ালে হেলান দিয়ে উসামা খন্দকার দাঁড়িয়ে মৃদু হাসি ঝুলিয়ে বলল, তুমি এই বাড়ির বউ, এটাই সবচেয়ে বড় পরিচয়। ছেলের বউরা কাজের জন্য শুধু আসে? আমার মা আর খালাম্নি এমন কিছুই মনে করে না। আমার সাথে চলো। দেখবে তোমাকে প্লেটে নাস্তা বেড়ে দিয়েছে। আচ্ছা, লিয়াকত আলীকে? আমার বন্ধুর বাবা। শত্রু মিত্র এই দুয়ের মাঝে সম্পর্ক, তার সাথে আমার। একজন আরেকজনকে টক্কর দিতে পারি, তবে সরাসরি ফাইট করতে পারি না। আস্তে আস্তে সব জেনে যাবে। ছোট মাথায় এত চাপ না নিয়ে আমায় একটু ভেবো। আপনাকে একটু কেন ভাবব? তাহলে কি বেশি বেশি ভাববে? আমি তো চাই তুমি বেশি বেশি ভাবো। আমাকে ভাবতে গিয়ে আমার অনুপস্থিতির শোকে কাঁদলেও আমি খুশি হব। মন বলবে, আহারে আমার খাতুন আমার জন্য কাঁদছে। এটা যেমন ব্যথা তেমন শান্তিও বটে। তুমি আমার জন্য কাঁদবে ভাবতেও কেমন আনন্দ লাগছে গো। ইসমা গোল গোল চোখে তাকিয়ে আছে। কিছু বলতে নিবে তার আগেই মেজর বলে উঠল, আমার বিরহে কাঁদবে না? একটুও কাঁদবে না? ইসমা হ্যাঁ বা না কিছু বলার আগেই মালিহা খানম এসে বললেন, আসমান, তোরা খাবি না বাবা? ইসমা, তাড়াতাড়ি খেতে আয়। তোর কি ক্ষুধা লাগে না মেয়ে? মালিহা খানম, মানজিয়া খানম তারা দুজন ইসমাকে তুই করে বলে মেয়ের মতো স্নেহ করে। যেন ইসমা ছেলের বউ নয়, বরং তুলি, টুসি আর তামান্নার মতো এই বাড়ির মেয়ে। ব্ল্যাক ডায়মন্ড এর কথা অনুযায়ী ঠিক তাই হলো। মানজিয়া খানম ইসমার প্লেটে পরোটা উঠিয়ে দিচ্ছে। আর ইসমার শাশুড়ি ডিম পোচ দিয়েছে। সবজি দিল ইসমার শ্বশুর মুবারক খন্দকার 32 বাটি দাঁত বের করে বললেন, ইসমা, তোমার কাছে কোনো বই হবে? যে কোনো বই। ভালো উপন্যাস হলেই হবে।
সবার নাক মুখ কুচকাতে এই কথাই যথেষ্ট ছিল। মোবারক খন্দকার বই পড়ুয়া লোক। বইয়ের পোকা তিনি। যার তার কাছ থেকেই বই চেয়ে বসে। উসামা পরোটা চিবোতে চিবোতে বলল, বুক সেলফ খালি করেছ 2 বছর হয়েছে। এরপর থেকে কতবার কার কাছে বই খয়রাতি করেছ কাকু? মানজিয়া খানম দাঁতে দাঁত চেপে বললেন, হিসাব নেই। সদর দরজায় তামান্নার 4 সন্তান উপস্থিত। সাথে ইসমার মা রয়েছে। এলিসা এনিফা কালো মামা বলে ঝাঁপিয়ে পড়ল। তারা জানে মামা আজ চলে যাবে। তামান্না ভারী গলায় বলল, তোমরা এখন থেকে কালো মামা বলবে না। শুধু মামা বলবে। আগে ছোট ছিলে শুনতে ভালো লেগেছে। এখন বড় হচ্ছ শুনতেও খারাপ লাগে বলতেও খারাপ। দুজন মাথা নাড়িয়ে বলল, আর কালো মামা বলবো না। ইসমার মা যেন ক্ষণে ক্ষণে অবাক হয় এখানে ইসমার অবস্থান দেখে। শ্বশুর চাচা শ্বশুর স্বামী ননদ সবার সাথে কোনো জোরতা ছাড়া নাস্তা করে যাচ্ছে। রাহাতের বাড়ির পরিবেশ ছিল ভিন্ন রকম। রাহাতের মা জরিনা তো শুধু শুধু খিটমিট করত। তামান্না চলে গেছে হসপিটালে। তাহিয়া খাতুন মন ভরে মেয়ের সুখ দেখছে। ইসমার শাশুড়ি ডেকে বলল, বেয়ান আজকেও তামান্নার বাসায় রান্না করেছেন? না আপা, আমি শুধু দাঁড়িয়ে খুন্তি নাড়িয়েছি। তামান্না সব কেটে কুটে দিয়েছে। আরিফ আমার রান্না পছন্দ করে। সকালের নাস্তা করেই উসামা বের হয়ে গেছে। ইসমা শাশুড়িদের সাথে দুপুরের রান্নায় হাত লাগিয়েছে। মেজর বাড়ি ফিরল 2-2.5 ঘন্টা পরে। নিজের রুমে যেতে যেতে ইসমাকে চোখের ইশারায় রুমে যেতে বুঝিয়েছে। হাতের কাজ রেখে গুটি গুটি পায়ে ইসমা রুমে গেল। মেজর যেন এই অপেক্ষাতেই ছিল। দরজা চাপিয়ে আগলে নিল বোকা শুকা মেয়েটাকে। ইসমা হুটহাট লজ্জায় পড়ে যায়। নিম্ন আওয়াজে দুজনের কথা হলো। মেজর জিজ্ঞেস করেছে আর ইসমা নত মুখে হ্যাঁ বানা করে গেছে। প্রফুল্ল চিত্তে বধূকে বুকে জড়িয়ে রাখল কিছুক্ষণ। মেজর কি থেকে কি করে সে নিজেই জানে না। এটা কি প্রেম? এটা কি প্রেমের মোহনা? এটা কি ইসমা খাতুন? আমার হৃদয়ের বাসভবনে তৈরি হচ্ছে স্বচ্ছ সফেদ শুভ্র মেঘমালা। সেই মেঘমালায় তোমার নাম। মেঘে মেঘে ভেসে বেড়ায় এক কোমল চেহারা। এই মায়ামো চাহনি বোকা বোকা কথায় আমি গভীরভাবে আটকে গেছি। এবং শান্তি পাচ্ছি। এই নতুনত্ব কে কি খাতুন? এই মিসেস ইসমা খাতুন। এটাকে প্রেম বলে তাই না? আমি ব্যাখ্যা করে সফল হয়েছি? বলো না। মনে হচ্ছে দুরন্ত কিশোর মনে ছুটন্ত প্রেম নিয়ে তোমার কাছে এসেছি। এই চোখের পাপড়ি নেড়ে যখন চোখ মেলে তাকাও তখন মনে হয় বসন্তের দোর খুলেছে আমার বিস্তীর্ণ শক্ত ভূমিতে। ধীরে ধীরে আমি তোমার মায়ার অনুভূতির জালে ফেসে গেছি। তোমার পবিত্রতার চোরাবালিতে হারিয়ে গেছি। কোনো জাদু করনি, তবে জাদু আছে তোমার চাল চলনে। তোমার কথায়। তোমার হাসিতে। জাদু আছে তোমার ঘুমন্ত মুখে। এমন কেন করলে ইসমা খাতুন? কেন করলে? আমি থাকবো কি করে? কষ্ট হবে তো, ভীষণ কষ্ট হবে। ইসমা নিরুত্তর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। বোকা বোকা চোখে চেয়ে আছে। এই যে জনাব মেজর কত প্রশ্ন করল, বোকা মেয়েটা কিছুই বলতে পারল না। কিচ্ছন পর ইসমা আবেগী হয়ে উঠল। চোখ জোড়া বর্ষার জলের ন্যায় থই থই করে টলতে লাগল। 2 আঁখি থেকে 2 ফোঁটা নোনতা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। কাঁদছ কেন আমার পাখি? কান্নার মাঝেও ইসমা ভারী লজ্জা পেল। পাখি বলে ডেকেছে। তাও কত মধুর সুরে। এই মেজর একবার আবেগী বানিয়ে দেয়, একবার লাজুক বানিয়ে দেয়। মেজর এক ভয়ার্ত ঢোক গিলল। তার বধূয়া ক্রন্দনরত অবস্থায় লাজ নিয়ে দাঁড়িয়ে আছে। চোখে বিরহ জল অথচ গালে লাজুক আভা। আবার ঠোঁটে বেঁকে যাওয়া লাজুক হাসি। আমি যাওয়ার সময় এভাবে হাসবে না। দহন বেড়ে যায়। আমি তোমার পাশে থাকলে যত খুশি তত হাসবে। হঠাৎ রাহাতের কথা মনে হয়ে গেল উসামা খন্দকারের। রাহাত এই অমায়িক নারীকে কষ্ট দিল কি করে? এমন স্ত্রী হলে তো খেয়ে না খেয়েও দিন রাত পার করা যায়। কিন্তু রাহাত অধৈর্য হয়ে কি নিষ্ঠুর হয়ে ইসমাকে সতীন উপহার দিল। রাহাতের নাম চিন্তা ভাবনা মাথা থেকে বের করে উসামা খন্দকার পাশের ব্যাগ থেকে টাওয়াল আর হেয়ার ড্রায়ার বের করল। হেয়ার ড্রায়ার কিভাবে ব্যবহার করে শিখায় দিল। গামছা দিয়েই তো চুল মুছে ফেলি। টাওয়ালের দরকার ছিল না তো? দরকার আছে। আমি গামছা দিয়েই কাজ চালিয়ে মাথা মুছি, কোমরে বাঁধি। তোমার বিষয় ভিন্ন। এখন থেকে গোসলের পর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিবে। তুলি বা টুসিকে বললেও করে দিবে। তোমার জন্য কিছু এনেছি। বড় বাজারি ব্যাগ থেকে উসামা বের করল একটা মাঝারি একুরিয়াম। একুরিয়ামের ভিতরে একদম ছোট্ট একটা কচ্ছপ। ছোট একটা কাঠ দেওয়া।
কচ্ছপটা ওই কাঠের উপর কুটি কুটি করে হেঁটে পানির উপর বসে থাকে। ছোট কিউট পিচ্ছি সাইজের একটা কচ্ছপ। ইসমা কথা বলতেও ভুলে গেছে। একবার স্বামীর দিকে তাকায়, আরেকবার কিউটি বিউটি কচ্ছপটার দিকে তাকায়। ইসমার মুখের দিকে তাকিয়ে মেজর উসামা খন্দকার যেন ভুলেই গেছে তার সামনে থাকা এই মেয়েটি একসময় যাতনায় মোড়ানো ছিল। মেজরের মন বাগানে সদ্য কলি ফোটা পুষ্পে শিশির বিন্দু কণা ঝলমল করছে ইসমার গোল গোল চোখের আজব ভঙ্গি দেখে। এই যে ইসমা ধীরে ধীরে হাসি প্রসারিত করল তা যেন মেজরের বাগিচায় কলিগুলো আরও ফুটন্ত হয়ে উঠল। ধ্যান ভাঙল ইসমার কথায়। মুখে হাত দিয়ে অতীব আশ্চর্য হয়ে বলছে, এর আগে আমি কচ্ছপ দেখেছি নদীর ধারে জেলেদের জালে আটকা পড়েছিল। ওইটা বড় ছিল, আমার কাছে ভালো লাগেনি। কিন্তু পিচ্ছি কচ্ছপটা এত সুন্দর কেন? এগুলো হলো তোমার কচ্ছপের খাবার। 3 বেলা খাওয়াবে। 2 প্যাকেট কচ্ছপের খাবার এনেছি। আমি ফিরতে ফিরতে এতে হয়ে যাবে। আর যদি আমার বাড়ি ফিরতে দেরি হয় তবে বাবা কাকু যে কেউ এনে দিবে। একরামের কোচিং সেন্টারের পাশেই এইসব জিনিসপত্র পাওয়া, ওকে বললেও এনে দিবে। আমি একটু ওকে ধরি? আহ্লাদি কিশোরীর মতো কথা খানা বলল ইসমা। মেজরের যেন হাসি পাচ্ছে বউয়ের এক এক সময় এক এক রূপ দেখে। একবার বোকার মতো তাকিয়ে থাকে, একবার কাঁদে, একবার ঠোঁট উল্টে অনুরোধ করে কচ্ছপটাকে ধরতে। বড্ড ভালো লাগছে ওসামার কাছে স্ত্রীর এই হরেক রকম কাণ্ড। রোদে ঘামে ক্লান্ত দেহ টেনে রাহাত ঘরে ফিরেছে। গোডাউনে কর্মচারী আজ আসেনি, তাই তাকে পরিশ্রম করতে হয়েছে। গলা শুকিয়ে চৌচির। কলের পানি গলা ভিজলেও আতনা শীতল হচ্ছে না। গায়ের ঘরমাক্ত শার্ট খুলে বেলগাছে লাগানো রশিতে ঝুলিয়ে সুমির উদ্দেশ্যে বলল এক গ্লাস শরবত বানিয়ে দিতে। রাহাত উদাম গায়ে বেলগাছের নিচে বসেই রইল, শরবত তো দূর, শরবতের নাম গন্ধও নেই। অধৈর্য হয়ে ঘরের ভিতর গিয়ে দেখে সুমি টিভির ভিতর ঢুকে আছে। টিভিতে যেই অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানে মনে হয় সুমি হারিয়ে গেছে। ঘর সংসারের খবর নেই। রায়হান বালিশ ছাড়া খাটে বাঁকা হয়ে শুয়ে আছে। রাহাতের ইচ্ছা করল একটা লাঠি নিয়ে প্রথমে টিভি ভাঙতে, তারপর সুমির মাথা ফাটাতে। রায়হানকে বালিশে ঠিক করে শুইয়ে দিয়ে আবার বাইরে চলে গেল। বেল গাছের নিচে পাটিতে ধপ করে বসে পড়ল। জরিনা শরবত এনে সামনে রেখেছে। জরিনার মুখে অসহায়ের ছাপ। রাহাত টিনের ঘরের দিকে দৃষ্টি দিতেই বুকের ভিতর তীব্র যন্ত্রণা হানা দিল টর্নেডোর গতিতে। এই টিনের ঘরে ইসমা একা একা থাকত। কোনো দিন রাহাতকে এক রাত থাকতে বলেনি। কোনো দিন রাহাতকে একটা বিকাল সময় দিতে বলেনি। কোনো অধিকার দেখায়নি। মলিন মুখে কাজ করে নিজের মতো থাকত। সে সুমি আর রায়হানকে নিয়ে এমন সুখের মাঝেই ছিল যার কারণে প্রথম নারীর অবহেলা তার চোখে ধরা দেয়নি। আজ রাহাত ও অবহেলার পাত্র। রাহাতের সব কাজে সুমি অবহেলা দেখায়। রাহাতের বুক মুহূর্তে মুহূর্তে কামড় দিয়ে উঠে। বেল গাছের উপর একটি কাককাকা করে যাচ্ছে সমানতালে। এই কাকও যেন রাহাতকে কটাক্ষ করছে। রাহাতের ভেতরকার জ্বলন শুধু বাড়ে কমার বদলেট। বিড়বিড় করে নিজ মনে বলে ফেলল, ইসমা, আমার ইসমা, ফিরবে আমার কাছে, ফিরে এসো না। একদম ভালো হয়ে যাব, আগের মতো হয়ে যাব, ফিরে এসো। আদতেও কি ইসমা ফিরবে? ইউনিফর্মের প্যান্ট পরে নর্মাল গেঞ্জি গায়ে দিয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে মেজর উসামা খন্দকার। ক্যাপটা ব্যাগে ঢুকিয়ে সবার দিকে ফিরে তাকালো। মালিহা খানম কেঁদে কেঁদে একসা। মানজিয়া খানম মন খারাপ করে দাঁড়িয়ে আছে। উসামা আগে খালাম্নির কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে আসলো। মাকে সান্ত্বনা দিয়ে শাশুড়ির কাছে এসে বলল, মা যেমন আমার মাথায় হাত রেখে দোয়া করে দেয় আপনিও দিন। আপনিও তো আমার আরেকজন মা। এই বলে মাথা নিচু করে ফেলল। তাহিয়া খাতুন মেয়ের জামাইয়ের মাথায় হাত রেখে দোয়া করে দিলেন। তার চোখে অশ্রু টলমল করছে। এবার উসামা খন্দকার বাড়িতে আসবে কয়মাস পর তা জানা নেই। 4 মাস বা 5 মাস পর যেদিনই আসে সপ্তাহ খানেক থেকে ইসমাকে সাথে নিয়ে যাবে। তামান্নার ফ্ল্যাটে গিয়ে বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। মনটা তখনও ঘুরে ফিরে খন্দকার বাড়ির দিকেই ছুটছে। মনকে দমিয়ে রাখতে না পেরে প্রেয়সীকে আরেকবার দেখার লোভে নিজের রুমে চলে গেল। ইসমা বিরস মুখে গালে হাত দিয়ে বসে আছে। উসামা খন্দকার নিচু হয়ে টপাটপ কতগুলো চুমু দিল তুলতুলে নরম গালে। আমি চলে যাচ্ছি তাই মন খারাপ? হুম, মন খারাপ করে না। দোয়া করবে যেন ঠিকঠাক নিরাপদে আবার তোমার সামনে দাঁড়াতে পারি। খাতুন, আমার বোকা ইসমা খাতুন। আমি যদি না ফিরি তবে আমার নাম বয়ে বেরাবে সারা জীবন। মেজরের স্ত্রী হয়ে থাকবে।
আমার নিথর গলিবিদ্ধ মৃতদেহ ফিরে আসলে ও তুমি আমার বাড়িতেই থাকবে জনম জনম। পুনরুত্থানের দিন তুমি আমার স্ত্রী হয়ে উঠবে। আর কারো নামের সাথে জড়াবে না। এসব কি বলছেন? ইসমা বাঁধ ভাঙা ঢেউয়ের মতো ঝোড়ো করে কাঁদছে। মেজর চোখের পানি মুছে দিয়ে চৌড়া বক্ষে আগলে নিল ইসমা খাতুনকে। ইসমা দুই হাত দিয়ে আঁকড়ে ধরল স্বামীকে। একটা দৃঢ় বন্ধনে আবদ্ধ হলো দুজন। এই বন্ধনে আছে ভরসা, সাহস, ভালোবাসা, শক্তি আর প্রাপ্ত সম্মান। এদের মাঝে পূর্বের প্রথম জনের কোনো অস্তিত্ব নেই। না রাহাত, না অবনী, তাদের নামের একটি অক্ষরও আশেপাশে নেই। ইসমা এমন মাধুর্যপূর্ণ কথা ব্যবহার আর যত্ন পেয়ে মেজরের প্রতি গলে গলে পানি। ইসমা কেঁদে কুটে চোখ মুখ ফুলিয়ে শেষ। দুজন এভাবেই জড়িয়ে ধরে পার করে দিল অনেকটা সময়। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।